নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পৌরসভার সাথে 9 বার আলোচনার পরেও কোনো সমস্যার সমাধান না হওয়ায় জলপাইগুড়ির সাফাই কর্মীরা জেলা শাসকের শরণাপন্ন হলেন। পেশাগত দাবিগুলো পূরণ না হলে পরবর্তীতে হরতালের পথে যাবেন বলে জানান জলপাইগুড়ি পৌরসভার সাফাই কর্মীরা। যোগ্য শিক্ষকদের সার্টিফাইড ওএমআর কপি সুপ্রিম কোর্টে সঠিক সময়ে প্রডিউস করার দাবি ও মিরর ইমেজ অবিলম্বে প্রকাশের দাবি নিয়ে অবস্থানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সম্মান ফিরে পাওয়ার দাবিতে জলপাইগুড়ি কদমতলায় অবস্থানে সামিল হলেন তারা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিরোধান দিবস মর্যাদার সাথে পালন করল শিক্ষক দিবস উদযাপন কমিটি সানুপাড়ার। শিক্ষক দিবস উদযাপন কমিটি ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল সানুপাড়ায় অবস্থিত সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তিতে। ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিরোধান দিবস পালন করা হলো বৃহস্পতিবার। এর পাশাপাশি এই দিনে সমাজসেবী মানিক হাজরাকেও সংবর্ধিত করা হলো মঞ্চ থেকে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানুপাড়া উদযাপন কমিটির সভানেত্রী আলপনা নাগ, গণেশ ঘোষ, পার্থ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। মাল্যদান কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আপনারা জানেন আজকের এই দিনে আমরা আরেকটি নিয়েছি শ্রী মানিক হাজরা মহাশয়। আপনাকে সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যিই গর্বিত। আজ 17ই এপ্রিল 2025 আমরা শিক্ষক দিবস উদযাপন কমিটি সানুপাড়ার তরফ থেকে এই মহান ব্যক্তিত্বকে মানিক হাজরা মহাশয়কে তার কর্মের জন্য, সমাজ সেবার জন্য তাকে সংবর্ধনা দিলাম। এবং এই শিক্ষক দিবস উদযাপন কমিটির স্থায়ী সম্পাদক গণেশ ঘোষের নেতৃত্বে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হলো এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে আবক্ষতে আমরা মাল্যদান করলাম। তার এই তিরোধান দিবসে 17ই এপ্রিল 1975 তিনি আমাদের ত্যাগ করে এই ইহলোক ত্যাগ করে গেছেন, কিন্তু তিনি আমাদের মধ্যে আছেন। তিনি এমন এক মহান ব্যক্তিত্ব, এমন কীর্তি স্থাপন করে গেছেন। সুতরাং এহেন মহান ব্যক্তিত্বরা কখনোই এই পৃথিবী ছাড়েন না। তারা মানুষের মনের মণিকোঠায়, মনের মন্দিরে চিরস্থায়ী আসন করে আছেন। সুতরাং তার এই শিক্ষার যে আলো তিনি ছড়িয়ে গেছেন, শিক্ষকদের প্রতি তিনি নিজেও শিক্ষক ছিলেন এবং শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা তিনি জ্ঞাপন করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে, কখনোই তাই পৃথিবীর বুক থেকে মুছে যাবে না। ধন্যবাদ। রবীন্দ্র ভবন প্রাঙ্গণে 30শে মার্চ থেকে অনুষ্ঠিত হওয়া খাদি মেলায় বিভিন্ন সামগ্রী বিক্রি হলো এবং এই বিক্রি ছাড়ালো প্রায় 1.5 কোটি টাকা। বুধবার মেলার শেষ দিনে বিক্রির অঙ্ক দাঁড়ায় 1.40 কোটি টাকা। জলপাইগুড়ি শহরে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে গত 30শে মার্চ জোনাল খাদি মেলা শুরু হয়। উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ক্ষুদ্র ও কুটির শিল্পীরা তাঁদের উৎপাদিত পসরা নিয়ে আসেন এই মেলায়। হরেক রকম স্টলের পাশাপাশি মেলা প্রাঙ্গণে উঠে আসে আস্ত গ্রামীণ হাট। মেলায় বিক্রির পরিমাণ দেখে খুশি জেলা প্রশাসনের আধিকারিকেরাও। জলপাইগুড়িতে খাদি মেলার শেষ দিনে মেলার মঞ্চে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন। তিনি বলেন, এর আগে জলপাইগুড়িতে অনুষ্ঠিত খাদি মেলায় 8 লক্ষ টাকার সামগ্রী কেনাকাটা হয়েছিল, তবে এবার প্রায় 17.5 গুণ তা বৃদ্ধি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত 1.28 কোটি টাকার বিভিন্ন সামগ্রী বিক্রি হয়েছে এই মেলায়। বুধবার ছিল মেলার শেষ দিন। আরও বেচাকেনা ভালো হয়েছে বলে বিক্রেতারাও খুশি হয়েছেন। এবারের মেলায় যা সেল হয়েছে তা সর্বকালীন রেকর্ড। এজন্য মেলায় অংশ নেওয়া বিক্রেতারা খুবই
আনন্দ প্রকাশ করেছেন। এছাড়া এই মেলায় এসে বিভিন্ন রকমের পছন্দের সামগ্রী পেয়ে খুশি ক্রেতারাও। মূলত গ্রাম বাংলার শিল্পকলাকে তুলে ধরতেই এই আঞ্চলিক খাদি মেলার আয়োজন করা হয়েছে জলপাইগুড়িতে। গত 31শে মার্চ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মানে খাদিকে যেটা আমরা বলি, আমাদের পরম্পরা, আমাদের ট্র্যাডিশনকে আমরা এখনও বেটেস দিচ্ছি, এখনও আমরা ওটাকে মান রাখছি, এখনও আমরা ওটাকে ইউজ করছি। এটা আপনারা বুঝতেই পারবেন এখানে কত ফুটফল আছে। আজকে লাস্ট ডে হলেও আমি দেখতে পারছি কি প্রথম দিনের মতন এখানে উৎসাহ আছে। আমি কিছু এখানে আগে যেটা অফিসার্স আছে যেটা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। ওদের থেকে যখন আমি একটা আলোচনা করলাম তো জানতে পেরেছি যেটা আগে মেলা হয়েছিল তখন এখান থেকে যেটা টোটাল সেল হয়েছিল ওটা মাত্র 8 লাখ টাকা হয়েছিল। এইবার কিন্তু আপনারা মানে শুনে অবাকই হবেন, আমি তো অবাক হলাম, আপনারাও হবেন। কালকে পর্যন্ত এখানে 1 করোড় 28 লাখ, यानी आज के यदि 12 लाख यदि एवरेज धरी आज के धरे 1.4 करोड़ सेल एखान থেকে হয়েছে, যেটা আপনি গতবারের যেটা সেল থেকে অনেক 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 গুণ আছে। তো এটা জলপাইগুড়ি যেটা জনতা আছে ওদেরকে আমার ধন্যবাদ। এখানে যতগুলো স্টলস আছে তাদের যারা এই খাদির যেটা মানে কলা আছে ওর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমার খুব অসংখ্য ধন্যবাদ कि तारा এই কলাকে এখনো জীবন্ত রেখেছে। এখানে সবাই অন্যান্য জেলা থেকে দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা ওখান থেকে সবাই এসেছেন, তাদেরকে ধন্যবাদ कि তারা এত দূর থেকে এখানে এসে আমাদের যেটা জোনাল লেভেল যেটা মেলা ছিল ওটাকে সবাই সাকসেসফুল করেছেন। সব থেকে আগে যারা এখানকার পাবলিক আছে তাদেরকে ধন্যবাদ कि তারা প্রোৎসাহন দিয়েছে। যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে কলাকে উৎসাহ দিয়েছেন, তাদেরকে আয়কে উৎসাহ দিয়েছেন। তো এই রকম কোঅপারেশন, এই রকম পাবলিকের উৎসাহ আমরা সবসময় আগেও আমরা কামনা করব। ব্যবসায়ী সমিতির কমিটি নির্বাচনের পর সকল সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো। মার্চেন্ট রোডের সমস্ত ব্যবসায়ীরা খুব খুশি এই শংসাপত্র পেয়ে। এবার প্রথম মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রত্যেক সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো। আর এই শংসাপত্র পেয়ে ব্যবসায়ীরা তাদের কর্মস্থলে নতুন পথ খুঁজে পাবেন বলে মনে করছেন। কারণ 2005 সালের পর মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সংগঠন তৈরি হলেও সদস্যরা এইভাবে তাদের শংসাপত্র কোনোদিনও পাননি। গতকাল সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রত্যেক সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ মার্চেন্ট রোড ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যরা। নমস্কার। প্রথমে আমি সমস্ত শহরবাসীকে প্রণাম জানাই ব্যবসায়ী সমিতির তরফ থেকে। আমি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শুভঙ্কর সাহা। আজকে আমাদের সংশয়পত্র বিতরণ হচ্ছে সমস্ত ব্যবসায়ী সমিতির সমস্ত মেম্বারদের জন্য। কত বছর পর এই প্রথম ব্যবসায়ী সমিতি তৈরি হয়েছে 2005-এ। এই প্রথম সংশয়পত্রটি আমরা বিতরণ করছি। এবার নতুন যে সমিতি গঠন হলো এটা কবে হলো এবং এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সমিতির গঠন হয়েছে। আগামী দিনে কি করার ইচ্ছা? আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব, খুব শীঘ্রই করব। জলপাইগুড়িতে আমাদের ব্লাড সংকট প্রচণ্ড, সেদিকে সেটা মাথায় রেখে আমরা এর মধ্যেই ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা প্রোগ্রাম করব। কতজনকে আজকে দিলেন আপনারা? 161টা মেম্বার আমাদের। প্রত্যেককে দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি শহরে অন্যতম ব্যবসায়ী পীঠস্থান মার্চেন্ট রোড, সেই মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বাংলা নববর্ষের প্রাককালে এবং এই ব্যবসায়ী কল্যাণ সমিতির যে সমস্ত সম্মানীয় সদস্য রয়েছেন তাদেরকে আজকে সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট প্রদান করা হলো, তাদেরকে স্বীকৃতি প্রদান করা হলো। সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করেছিল এবং আমি এই আপনাদের মাধ্যমে জলপাইগুড়ি শহরবাসীকে সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং ব্যবসায়ী যারা বন্ধুরা এই কল্যাণ সমিতি রয়েছেন সকলের পরিবারের সুস্থ কামনা করি, তাদের আগামী দিনগুলো যাতে ভালো কাটুক এবং আশা রাখি যে এই সমিতি যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে তার সার্থকতা লাভ করবে। মুর্শিদাবাদে জেহাদি আক্রমণে নিহত 2 সনাতনীর প্রতি শ্রদ্ধা জানাতে জলপাইগুড়িতেও শহীদ দিবস পালন করা হলো।
গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে এই শহীদ দিবস পালন উপলক্ষে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি সহ বিভিন্ন মণ্ডল সভাপতি ও দলীয় কর্মকর্তারা। এই প্রসঙ্গে জেলা সভাপতি দ্ব্যর্থহীন ভাষায় সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, মুর্শিদাবাদের ঘটনা জেহাদিরা ঘটিয়েছে, যা সম্পূর্ণ রাজ্য সরকারের মদতে। আপনারা জানেন যে মুর্শিদাবাদে জেহাদিদের আক্রমণে পিতা পুত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে মর্মান্তিক হত্যাকাণ্ড এবং শতাধিক হিন্দু বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া এবং শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করা এবং এখানে সম্পূর্ণ সরকারি মদতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উস্কানিতে এই কাজ সংগঠিত হয়েছে। আর যার পরিণামে জেহাদিরা উৎসাহিত হয়েছে এবং বেছে বেছে মুর্শিদাবাদ থেকে শুরু করে শামশেরগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আর জেহাদিরা তাণ্ডব লীলা চালাচ্ছে। আর তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের মাননীয় সভাপতি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আজকে সারা বাংলা জুড়ে শহীদ দিবস পালনের ডাক দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা, সমর্থকেরা আমাদের বিভিন্ন দলীয় কার্যালয়, বিভিন্ন বুথ শক্তি কেন্দ্রে এই শহীদ দিবস আমরা পালন করে যাচ্ছি। ন্যাশনাল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন নিয়ে প্রচার অভিযান চলল জলপাইগুড়িতে। ন্যাশনাল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 19শে এপ্রিল হাওড়া জেলার শরৎ সদনে। সেই উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ি বড় পোস্ট অফিসে সম্মেলনের প্রচার অভিযান চলল। আসন্ন সম্মেলনকে সফল করতে নিজেদের দাবিকে জনসমক্ষে তুলে ধরতে এদিন জেলার মুখ্য ডাকঘরে প্রচার কর্মসূচি পালন করেন এই সংগঠনের সদস্যরা। এই প্রসঙ্গে NSSAA সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক রঞ্জিত সাহা জানান, আজ আমাদের এই পেশা এক কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছে। এই স্বল্প সঞ্চয় প্রকল্পে সাধারণ মানুষের অর্থ সঞ্চয় করিয়ে আগে আমরা 2% কমিশন পেতাম, যা বর্তমানে 8% এসে দাঁড়িয়েছে। এই সমস্ত দাবি আদায়ের লক্ষ্যে আগামী 19 তারিখ রাজ্য সম্মেলন মঞ্চে বিস্তারিত আলোচনা করা হবে। অপরদিকে এই প্রসঙ্গে প্রবীণ এক স্বল্প সঞ্চয়ের এজেন্ট বলেন, আমাদের কমিশন কমিয়ে দেওয়া হয়েছে। নতুন এজেন্ট নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। অথচ আমরা যারা প্রবীণ তাদের পক্ষে এই পেশা ছেড়ে অন্য পেশায় ফিরে যাওয়া এখন আর সম্ভব নয়। আমাদের এটা একটা সম্মেলনের প্রচার NSSI জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আমাদের আগামী 19শে এপ্রিল হাওড়ার শরৎ সদনে রাজ্য সম্মেলন আছে। সেই সম্মেলন উপলক্ষে একটা প্রচার অভিযান হলো। সেই উপলক্ষে আমাদের যে রাজ্য সম্মেলন, সেই সম্মেলনের দাবি দেওয়ার ভিত্তিতেই হচ্ছে। আমাদের এজেন্ডা থাকবে যে সমস্ত স্কিমে গভর্নমেন্ট কমিশন তুলে দিয়েছে সেগুলি পুনরায় চালু করা। আর যে সমস্ত কমিশনটা কমেছে, আগে 2%, তারপরে 1%, এখন 0.5%, আমরা চাইছি সেটা বৃদ্ধির জন্য লড়াই করতে। স্বল্প সঞ্চয় এজেন্টদের সামাজিক সুরক্ষা সেটা দেওয়ার দাবিতে বিভিন্ন পোস্ট অফিসে গ্রাহকদের পরিষেবা উন্নত মানের করার জন্য ডিজিটাল মোডে এখন যে সমস্ত স্কিম চলে যাচ্ছে সেগুলি পুরনো এজেন্টদের অন্তর্ভুক্তি করার জন্য আমাদের এই দাবিতে সম্মেলন। এছাড়া আরও বিভিন্ন যে সমস্ত দাবি আছে সেই সমস্ত নিয়ে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম রঞ্জিত সাহা, আমি জলপাইগুড়ি জেলা কমিটির সেক্রেটারি। ইনভেস্টমেন্ট করা যাবে না এবং তার ফল যেটা হয়েছে সেই স্বল্প সঞ্চয়ের যে স্কিমগুলো সেগুলো কিন্তু মুখ থুবড়ে পড়ছে। সরকার সেটা লক্ষ্য করছে, তারপরেও সরকার একটা প্রতিহিংসা একটা মনোভাব নিয়ে এজেন্টদেরকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত চলছে তারই প্রতিবাদে এবং প্রতিটা পোস্ট অফিসে গ্রাহকদের পরিষেবাকে আরও উন্নত মানের করবার জন্য এই দাবিতে আগামী 19শে এপ্রিল আমরা শরৎ সদনে, হাওড়া শরৎ সদনে আমাদের রাজ্য সম্মেলনে উপস্থিত হচ্ছি। সেখানে আমরা আলোচনা করব, আমরা আমাদের দাবিগুলোকে ঠিক করে এবং আগামী দিনে সরকারের এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা লড়াইয়ে নামবো। সেটাকেই আমরা সংখ্যা রয়েছে এজেন্ট আমাদের যত 200-র উপরে এজেন্ট আছে তারা সকলেই হচ্ছে আমাদের সঙ্গে আছে, তারা লড়াই সংগ্রামে আছেন, কেননা তারা প্রতিনিয়ত এই সমস্যাগুলো তারা সম্মুখীন হচ্ছেন এবং তার জন্যই তারা আজকে লড়াইয়ে নেমেছেন এবং এই লড়াই তারা জারি রাখবেন। আপনারা কি মূলত এই পেশার সাথে নির্ভর করেই আমরা এই পেশার সঙ্গে নির্ভর করেই দীর্ঘদিন ধরে আমরা আমাদের সংসার প্রতিপালন করি। আমাদের এই আজকে আমাদের এমন একটা জায়গায় এসছে যে সেখানে আমরা এই
এই পেশা আমরা ছেড়েও যেতে পারবো না যে বয়স হয়েছে। এবং আর একটা জিনিসও দেখা যাচ্ছে যে নতুন করে এজেন্ট রিক্রুটমেন্টের কথা আমরা বলছি, এটা রাজ্য সরকার তারা করতে পারে, নতুন রিক্রুটমেন্ট ভীষণভাবে করা দরকার, কিন্তু স্বল্প সঞ্চয়ের নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তারা তৈরি করে রেখেছেন, নতুন এজেন্ট তারা আসতে পারছে না। এটাও আমাদের দাবিতে আছে যে রাজ্য সরকারকে অবিলম্বে নতুন করে এজেন্ট রিক্রুটমেন্ট করতে হবে। পুরসভায় নিজেদের সমস্যার সমাধান না হওয়ায় সাফাই কর্মী একতা মঞ্চের সদস্যরা মিলিত হলেন জলপাইগুড়ি ডিএম এর সাথে। বৃহস্পতিবার কর্মীরা একটি মিছিল করে নিজেদের দাবি দেওয়া সম্মিলিত ডেপুটেশন জেলা শাসককে তুলে দিতে উপস্থিত হলেন জেলা শাসকের দপ্তরে। উল্লেখ্য, এদিন মহিলা ও পুরুষ কর্মীরা একত্রিত হয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন। পুরসভার ভূমিকা নিয়েও এদিন মিছিলে স্লোগান তুলে সোচ্চার হন তাঁরা। জেলা শাসকের দপ্তরের মূল গেটে আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের উইনার্স টিমকেও রাখা হয়েছিল। জলপাইগুড়ির সাফাই কর্মী একতা মঞ্চের সভাপতি প্রতাপ রাউত বলেন, সমস্যার সমাধানে আমরা জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের সাথে এর আগে 9 দফায় আলোচনায় বসেছি, কিন্তু কোনো সমাধান করা হয়নি। বারংবার শুধু আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। তাই আজ বাধ্য হয়ে জলপাইগুড়ি জেলা শাসকের শরণাপন্ন হলাম। মূলত বেতন বৃদ্ধি, গ্র্যাচুইটি প্রদান, ইপিএফ এর দাবি রয়েছে আমাদের, কিন্তু পুরসভা কোনোভাবেই আমাদের দাবির মান্যতা দিচ্ছে না। আজ জেলা শাসকের কাছে ডেপুটেশন তুলে দিতেই আমরা উপস্থিত হয়েছি। আমরা চাইছি জেলা শাসকের উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করা হোক। আগামী দিনে সমস্যার সমাধান না হলে আমরা হরতালের পথেই যাব বলে জানান তিনি। এই কার সাথে আমাদের ইপিএফ চালু করা হচ্ছে না কেন? পৌর কর্তৃপক্ষ জবাব দাও। এই 3900 টাকা দিয়ে সংসার চালানো যাচ্ছে না, যাবে না। আজকে আমরা দীর্ঘ 9 দফায় জলপাইগুড়ি পৌর প্রশাসনের কাছে বসেছি, পৌর কর্তৃপক্ষের সাথে, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হলো না। প্রত্যেকবার উনি বলছেন যে বেতন বৃদ্ধি করা হবে, ইপিএফ চালু করা হবে। প্রত্যেকবার আমাদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু 9 দফায় কোনো সুরাহা পেলাম না। তার ফলে আমরা বাধ্য হয়ে আজকে ডিএম জেলা শাসকের কাছে শরণাপন্ন হলাম। মূলত দাবি হচ্ছে বেতন বৃদ্ধি, ইপিএফ চালু আর গ্র্যাচুইটি প্রদান। এটা হচ্ছে মূলত দাবি। পুরসভাকে জানাননি এর আগে? পুরসভাকে 9 বার জানানো হয়েছে, 9 বার পুরসভার সঙ্গে দ্বিপক্ষিক বৈঠক করা হয়েছে, কিন্তু তার শুধু প্রত্যেকবারই শুধু তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু কাজ কিছু হচ্ছে না। আজকে কি করলেন? আজকে কোথায়? আজকে আমরা ডিএম অফিসে এসেছেন জেলা শাসকের কাছে একটু ডেপুটেশন দেওয়ার জন্য। কি করবেন আগামী কর্মসূচি? আগামী কর্মসূচি আমরা চাইছি যে জেলা শাসক আর আমাদের নিয়ে একটি ত্রিপক্ষিক বৈঠক করা হোক। ত্রিপক্ষিক বৈঠকে যদি কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা হরতালের পথে এগোতে বাধ্য হব। আমার নাম প্রতাপ রাউত, সভাপতি জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। বৃহস্পতিবার জলপাইগুড়ি কদমতলা এলাকায় ফের অবস্থান আন্দোলনে বসলেন সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে নিজেদের যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। আজ সুপ্রিম কোর্টের একটি নির্দেশ অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরিতে বহাল থাকতে পারবেন বলে জানা যায়। এতে সাময়িক স্বস্তি মিললেও বেশ কিছু দাবির কথা উল্লেখ করে এদিন অবস্থান আন্দোলন শুরু করেন জলপাইগুড়ির চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনকারীদের তরফে সেলিনা আখতার জানান, আমাদের দাবি আদায়ের লক্ষ্যেই আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। রাজ্য সরকার চাইলেই আমাদের উদ্ধার করতে পারে, সেই আস্থাটুকু আমাদের রয়েছে। আমরা 2016 সালের SLST চাকরিহারারা। আজকের সুপ্রিম কোর্টের রায়ে আমরা সাময়িক স্বস্তি পেয়েছি। রায় অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা স্কুলে যেতে পারবো এবং বেতন পাবো। আমাদের দাবি, রিভিউ পিটিশনের আগে যোগ্যদের সার্টিফাইড OMR কপি সুপ্রিম কোর্টে প্রডিউস করতে হবে। ওয়েবসাইটে 22 লক্ষ OMR বা মিরর ইমেজ অবিলম্বে প্রকাশের দাবিও আমরা করছি। তবেই আমরা আমাদের চাকরিতে সুনিশ্চিত
ভাবে থাকতে পারবো। আমাদের আবেদন সুপ্রিম কোর্টে যেন সরকার আমাদের সুনির্দিষ্ট তথ্য সঠিক সময়ে জমা দেয়। সেই হিয়ারিং এর যে রায় আমরা এখনো অর্ডার কপি হাতে পাইনি, কিন্তু আমরা সাময়িক রিলিফ পেয়েছি। আমরা আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা স্কুলে যাচ্ছি এবং আমাদের স্যালারি আগের মতোই আমাদের কন্টিনিউ থাকছে। প্রথমত আমরা যারা এখানে রাস্তায় বসেছি, আপনারা নিশ্চয়ই জানেন 2016 SLSTর যোগ্য চাকুরিহারা শিক্ষক শিক্ষিকা। তো আমাদের আজকে যে MA ফাইল, যেটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, সেটা বোর্ডের তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। সেখানে আমরা সাময়িক রিলিফ পেয়েছি। সাময়িক রিলিফ বিষয়টা কীরকম, যে না আমরা 31শে ডিসেম্বর অবধি স্কুলে যেতে পারছি এবং আমাদের যে বেতন সেটা আমরা পাবো। কিন্তু বিষয়টি হচ্ছে আমরা সেখানে নিউ সিলেকশন প্রসেস অথবা নিউ রিক্রুটমেন্ট প্রসেস বলে যে ফ্রেশ, সেটার ক্ল্যারিফিকেশান এখনও প্রপারলি পাইনি প্রথমত। দ্বিতীয়ত আমাদের রিভিউ পিটিশনের আগে যোগ্যদের সার্টিফাইড OMR কপি সুপ্রিম কোর্টে প্রডিউস করতে হবে এবং ওয়েবসাইটে 22 লক্ষ OMR বা মিরর ইমেজ সেটা অবিলম্বে রিভিউ পিটিশনের আগে প্রকাশ করতে হবে। তবেই আমরা আমাদের চাকুরি সুনিশ্চিত বলে ধরতে পারবো। এবং আমরা রাজ্য সরকারের কাছে এই আবেদনই রাখছি বারবার, যে আমাদের যোগ্য সম্মান এবং আমাদের চাকুরিতে পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টে সঠিক সত্য এবং তথ্য সেগুলো কিসের ভিত্তিতে দেবেন, যে যোগ্য সার্টিফাইড OMR কপি, এবং আমরা যেন আমাদের চাকরিটি সুনিশ্চিত করতে পারি। আমরা যোগ্য SLST 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আমরা টোটাল 400 জন আছি, সব মিলিয়ে জলপাইগুড়িতে। ধীরে ধীরে সবাই আসছে। আমার নাম দীপক রজক, আমি জোরপাখি আব্দুল গনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রুপ সি কর্মী হিসেবে কর্মরত ছিলাম। তো আজকে আপনাদের রায়টা তো আলাদাই রাখা হয়েছে, যে কোনো সিদ্ধান্ত সেরকম নেওয়া হয়নি, যেটা শিক্ষকদের সাথে যেটা সেটা এখন পরবর্তীতে দেখা যাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কী ব্যবস্থা নেয়, সেটার উপর দেখবো আমরা কী করছে। আমাদের বলার এখন কিছু নেই, কারণ যা হবে উপর মহলে যা কী করছে তারাই দেখবে। আগামীতে সেটা আমাদের যারা আছে, লিডার যারা আছে, তারা এখন চিন্তা ভাবনা করছে, অ্যাডভোকেটদের সাথে কথাবার্তা বলছে, কী করবে ওরা দেখবে। দেখুন, সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বারবার আমি বলি অভিভাবক হিসেবে আমাদের আস্থা আমরা এখনও হারাচ্ছি না, কিন্তু আমাদের দাবিগুলো যেগুলো আমরা স্মুথলি পাচ্ছি না, সেটা আমরা পাইনি বলেই আজকে তো রাস্তায় নেমেছি। না হলে তো আজকে আমাদের রায় হয়তো বা চেঞ্জ হতে পারতো। আমি রায়ের ব্যাপারে কথা বলা আমাদের কোনো অধিকার নেই, কিন্তু তারপরেও বলবো যদি সঠিক সত্য এবং তথ্য তুলে ধরা হতো তাহলে হয়তো আজকে আমরা রাস্তায় বসতাম না। এবং আগামীতেও আমাদের কিন্তু সসম্মানে ফেরার জায়গা আছে, বারবার বলছি আছে, এবং রাজ্য সরকার চাইলে আমাদেরকে উদ্ধার করতে পারেন, সেই আস্থাটুকু আমাদের আছে। বলছি, পরিবারের সদস্যরাও কি আজকে সামিল হয়েছে? বলুন। পরিবারের সদস্যরাও কি? একদম পরিবারের সদস্যরা সামিল হয়েছেন এবং যেহেতু তাদের অবস্থা শোচনীয়, ছোট বাচ্চা রয়েছে, অনেক অসুস্থ পেশেন্ট আমাদের ঘরে রয়েছে, সবাই আছে। সেলিনা আক্তার, পুকুরজান গার্লস হাই স্কুল, জলপাইগুড়ি। হাকিমপাড়ার একটি স্কুলে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে চুরি গেল ইলেকট্রিকের সরঞ্জাম। সকালে স্কুল খোলার পর প্রথমে ওই স্কুলের এক কর্মী দেখতে পান বিভিন্ন তার এবং কেসিং পাইপগুলো নিচে পড়ে রয়েছে। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষকেরা এসে পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে এই ঘটনার তদন্ত শুরু করে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাস বিদ্যালয় খোলার পর বলেন, আমরা দেখতে পাই বিভিন্ন সরঞ্জামগুলো যত্রতত্র পড়ে রয়েছে, তা দেখার পরই কোতোয়ালি থানায় অভিযোগ করি। আনুমানিক 10,000 টাকা মূল্যে ক্ষতি হয়েছে বলে জানান তিনি। আমাকে তখন আমি স্কুলে আসবো করে একটু বাজারের দিকে গিয়েছিলাম, তো স্কুল থেকে ফোন এসেছে যে এরকম স্কুলে চুরি হয়ে গেছে। তো এসে দেখলাম যে সমস্ত লাইটের বাইরের দিকে যে আছে আউটার সাইডে সব লাইটের তারগুলো কেটে নষ্ট করে দিয়ে গেছে। এর আগে কি এরকম ঘটনা ঘটেছিল? তখন আমি ছিলাম না, আমি শুনেছি যে আগে যিনি টিআইসি ছিলেন 2 বছর আগে, উনি বলছিলেন যে 2 বছর আগে চুরি হয়েছে। সেরকম তো আর কিছু, সবই ইন্ট্যাক্ট ছিল, তালা টালা ভাঙেনি, কিন্তু মনে হচ্ছে যে কিছু করার চেষ্টা হয়েছিল। দরজার ওই জায়গাটা একটু ড্যামেজ মতো আছে। এখন তো ক্ষতি তো আজকে যে লাইটের তারটার কিনতে গেল ওখানেই তো 4-5 হাজার টাকা খরচ হয়ে যাবে, প্লাস ইলেকট্রিশিয়ান যারা লাইন ঠিক করবে
তাদেরকেও তো 3,000 টাকার মতো দিতে হবে, মোটামুটি 10,000 টাকার মতো তো লাগবে। আবার ক্যামেরাও আমাদের কাউন্সিলর ম্যাডাম এসেছিলেন, উনি বললেন সিসি ক্যামেরা লাগানোর জন্যে, সেক্ষেত্রে তো আরও খরচ বাড়বে। থানাতে জানানো হয়েছে? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। পুলিশ এসেছিল? উনি এসেছিলেন, পুলিশ থানা থেকে এসেছিলেন অফিসার। ম্যাডামের নামটা? কৃষ্ণা দাস। স্কুলে যেহেতু গরমের দিন, ইলেকট্রিক তো গোটা স্কুলের ইলেকট্রিক লাইন বন্ধ হয়ে আছে, সেক্ষেত্রে ক্লাস নিতে কোনো সমস্যা? আজকে তো মানে খুবই এমনিতে আমাদের প্রচণ্ড অসুবিধা, কারণ আমাদের রুমের সমস্যা আছে। মানে দুটো রুমে আমাদের 5টা ক্লাস হয়, সেখানে আমাদের স্টুডেন্ট স্ট্রেংথ হচ্ছে 323 জন। এই গরমে তো আমরা বাচ্চা রাখলে ওরা অসুস্থ হয়ে পড়বে, তার মধ্যে ওরা যদি টয়লেটে যেতে জল পাবে না, তারপরে আমাদের মিড ডে মিলও বন্ধ রাখতে হলো, জল ঠিকমতো আমরা দিতে পারবো না। মানে বেশিরভাগ বাচ্চাই আমরা ফিরিয়ে দিয়েছি যাতে ওরা সুস্থভাবে বাড়িতে থাকতে পারে। স্কুলে থাকলে অসুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। মানে স্কুল বন্ধই বলা যায়? হ্যাঁ, বন্ধই এক প্রকার। সবাইকে আমরা জানিয়েছি। কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হলো বৃহস্পতি। উল্লেখ্য, ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ কোচবিহার জেলা পুলিশের। এদিন সকাল আনুমানিক 10:20 নাগাদ কোচবিহার কোতোয়ালি থানার প্রাঙ্গণে আয়োজন করা হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের, যার নাম দেওয়া হয়েছে উৎসর্গ। এই শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি এবং কোচবিহার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ। এদিন পুলিশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, গ্রীষ্মকালে রক্তের অভাব অনেক সময় বিপদ ডেকে আনে, সেই ঘাটতি পূরণ করতেই এই শিবিরের আয়োজন। জেলা পুলিশের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এই উৎসর্গ ব্যানারে আমরা প্রতি মাসে কোথাও না কোথাও কোনো না কোনো পুলিশ ইউনিটে ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। গত বছর 2024-এ আমরা 1100 ইউনিটের বেশি ব্লাড দিয়েছি বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক, এবং আমরা জানি যে ব্লাডের জরুরি কীরকম, তো সেই কারণে প্রত্যেকটি আমরা পুলিশ কর্মীকে উৎসাহিত করি যে প্রতি 3 মাসে একবার করে ব্লাড দিতে। আমাদের আগামী 19 তারিখে সদর ট্রাফিক অফিসে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন রয়েছে। অগ্নি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ওদলাবাড়িতে। ওদলাবাড়িতে অগ্নি সচেতনতা শিবির আগুন থেকে রক্ষা পাওয়ার কৌশল শেখালো দমকল বিভাগ ও অয়েল ইন্ডিয়া। গ্রীষ্মের দাবদাহ এবং শুষ্ক আবহাওয়ায় আগুন লাগার ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। ঠিক এমন সময় মাল ব্লকের ওদলাবাড়ি এলাকায় আয়োজন করা হলো এক গুরুত্বপূর্ণ অগ্নি সচেতনতা শিবিরের। এই শিবিরের আয়োজন করল অয়েল ইন্ডিয়া কোম্পানি ও মালবাজারের দমকল বিভাগ। বৃহস্পতিবার ওদলাবাড়ির দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে এলাকার সাধারণ মানুষ ও গ্রামবাসীরা উপস্থিত হয়েছিলেন। শিবিরে উপস্থিত ছিলেন মালবাজার দমকল বিভাগের সাব ইন্সপেক্টর শুভজিৎ রায়, অয়েল ইন্ডিয়া কোম্পানির জেনারেল ম্যানেজার নবগণিতা সহ অন্যান্য আধিকারিকেরা। শিবিরে গ্রামবাসীদের হাতে কলমে শেখানো হয় কোথাও আগুন লাগলে তাৎক্ষণিকভাবে কি করণীয়, কিভাবে সিলিন্ডার সহ বাড়ির মূল্যবান জিনিসপত্রকে রক্ষা করতে হয় এবং দমকল বিভাগে কিভাবে দ্রুত খবর দেওয়া যায়। পাশাপাশি দেখানো হলো আগুন লাগার সময় কিভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করতে হবে। দমকল বিভাগের আধিকারিক শুভজিৎ রায় বলেন, প্রথম অবস্থায় আগুন লাগলে আতঙ্কিত না হয়ে আমাদের জানানো উচিত এবং কিছু প্রাথমিক দায়িত্ব রয়েছে তা পালন করলেই বড় বিপদ এড়ানো সম্ভব। অয়েল ইন্ডিয়া কোম্পানির জেনারেল ম্যানেজার নবগণিতা জানান, আমাদের ওদলাবাড়ি বিধানপল্লী এলাকায় একটি সাবস্টেশন রয়েছে, তাই আশপাশের এলাকায় আগুন লাগলে কি করতে হবে সেই বিষয়ে সচেতনতা গড়ে তোলার দায়িত্ব আমাদেরও। সম্প্রতি ওই সাবস্টেশনের পাশেই এক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই সময় সাবস্টেশনের 3 কর্মীর তৎপরতায় দমকল বিভাগ দ্রুত খবর পায় এবং আগুন সাবস্টেশনে ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা হয়। ওই 3 কর্মীকে এদিন পুরস্কৃত করে সংস্থা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ, সমাজসেবী স্বরূপ ঘোষ সহ অন্যান্য অতিথিবৃন্দ। মহারত্ন কোম্পানি অয়েল ইন্ডিয়া লিমিটেড প্রত্যেক বছরে এই ফায়ার সার্ভিস যেটা উইক এটা পালন করে, আর আমাদের কোম্পানি থেকে রেগুলেশন আছে যে আমরা পাবলিক অ্যাওয়ারনেস উইক একটা মানে করি। আমাদের ইনস্টলেশন যেখানে আছে, আমাদের এই পাইপলাইন ডিপার্টমেন্টে ওয়েস্ট বেঙ্গল, আসাম আর বিহার সব জায়গায় ইনস্টলেশন আছে। আমরা সব জায়গায় পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি আর ওদেরকে আমরা জাগরুকতা করি কি আগুন লাগলে বা আগুন থেকে বাঁচতে কী করে হয়, আর এই ফায়ার সেফটি বিষয়েও আমরা মানে ওদেরকে অবগত করি। আর এটা করলে কি হবে, আমাদের ফায়ার প্রিভেনশন হবে, লোকদের জানমাল বাঁচবে, প্রপার্টি হবে, এনভায়রনমেন্টের ক্ষেত্র থেকেও অনেকটা মানে আমাদের এনভায়রনমেন্টটা
বেঁচে থাকবে। তো ওই জন্য আমরা এই সেফটি উইকটা ফায়ার সার্ভিস উইকটা প্রত্যেক বছরে পালন করি। হ্যাঁ, এই কর্মীরা অ্যাকচুয়ালি এখানে একটা আগুন লেগেছিল কয়েকদিন আগে। এই আগুনটা আমাদের যেখানে ওদলাবাড়ি ইনস্টলেশনের কর্মী, এরা খুব হয়ে এরা মানে খুব হেল্প করেছে এদের ফায়ার সার্ভিসকে, মানে প্রম্পটলি এরা দিয়েছে, ইনফরমেশন দিয়েছে, আমাদের ইনফরমেশন দিয়েছে আর প্রম্পট অ্যাকশন নিয়েছে। ওই জন্য আমার ইনস্টলেশনটা বেঁচে গেল। যদি এই ইনস্টলেশনে কিছু একটা হতো তাহলে খুব ভীষণ ঘটনাটা খুব বড় হয়ে যেত। মানে এটা শুধু মানে এখানে নয়, সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে এই শিবিরটা হচ্ছে। এটা হচ্ছে ফায়ার সেফটি উইক চলছে আমাদের 14 থেকে 20। এখানে একটা মানে আমরা সারা বছর তো অ্যাওয়ারনেস করি, কিন্তু এই অ্যাওয়ারনেসটা হচ্ছে আমরা মানে সব জায়গাতে একদম ভালোভাবে করা হয় এবং আমরা সব জায়গাতেই এটা নিয়েই প্রচার করছি যে কীভাবে সচেতনতার মাধ্যমে মানুষকে সচেতন করে কীভাবে আগুনের মানে বড় অগ্নিকাণ্ডগুলোকে কম করে দেওয়া যায়, মানে কম হয়, মানুষের সম্পত্তি মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে। আমার নাম শুভজিৎ রায়, সাব অফিসার মালবাজার ফায়ার স্টেশন। 30 বছরের পুরনো বেহাল সেতুর দ্রুত সংস্কার চান বাসিন্দারা। 30 বছর ধরে বেহাল ও অবহেলায় পড়ে রয়েছে খারিজা বেরুবাড়ি 2-এর অন্তর্গত ধনতলা এলাকার মধ্য দিয়ে ধনতলা বিলের ওপর তৈরি সেতু। দীর্ঘ 30 বছর আগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। তারপর আর কোনোভাবেই এই সেতুর কোনো কাজ হয়নি বলে এলাকার বাসিন্দারা জানান। সেতুর পরিস্থিতি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। নিচের পিলার একেবারেই ভেঙে গেছে, যখন তখন এই পিলার ভেঙে যেতে পারে, ফলে বড় বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান ওই পথ দিয়ে চলাচল করা অনেক মানুষজন। এই ধনতলা ব্রিজের ওপর দিয়ে রোজ কয়েক হাজার মানুষ আশপাশের গ্রামে চলাচল করেন, কিন্তু সেতুর বেহাল অবস্থার জন্য যখন তখন এই সেতু ভেঙে বড় বিপদের আশঙ্কা রয়েছে বলে এলাকা বাসিন্দাদের মন্তব্য। তাই এলাকার বাসিন্দাদের আবেদন, জেলা পরিষদের আওতাধীন এই সেতুটি দ্রুত সংস্কার হোক। আমার নাম চন্দন রাউত, ধনতলা। এই সেতুটা কোন নদী বা বিলের উপর এটা ধনতলা, এই গ্রামের নাম ধনতলা বিলের উপরে এই সেতু। খারিজা 2 GP গ্রাম পঞ্চায়েত। কত সাল বলতে পারবো না, আনুমানিক 30 বছর। ব্রিজটা বর্তমানে দুর্বল অবস্থায় আছে। ব্রিজের একটা পিলার আনুমানিক 2-3 ফুট ডাইবে যায়। ব্রিজটা ভালো অবস্থায় নেই, সংকটজনক অবস্থায় আছে, বিপজ্জনক অবস্থায়। আতঙ্ক তো একটা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, জেলা পরিষদ মেম্বারকে। উনি বলছে খুব তড়িঘড়ি এটা সংস্কার করে দিবে। এটা জেলা পরিষদের আন্ডারেই পড়ে। নমস্কার, আমি পিঙ্কি দাস, খারিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। তো সেতুটা তো অনেক দিন থেকেই খুব খারাপ অবস্থায় আছে। তো এদিক দিয়ে অনেক লোকই যাতায়াত করে, কিন্তু এখন যা পরিস্থিতি সেতুটার যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে এবং মানুষের প্রাণহানিও ঘটতে পারে, এই অবস্থায় আছে। তো আমরা এর জন্য অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কিছুই সুরাহা হয়নি। সেতু তাও প্রায় 30-32 বছর কোনো সংস্কার হয়নি না। এদিকে 50-60টা গ্রামের লোক চলাচল করে এদিকে এই ধনতলা বিলের উপরে নির্ভর। আচ্ছা, আর জিপির নাম খারিজা বেরুবাড়ি 2 GP। আমাদের একটাই আবেদন যে ব্রিজটা তাড়াতাড়ি সুরাহা করা হোক, কারণ সামনেই বর্ষা প্রচণ্ডভাবে আসবে, তখন হয়তো ক্ষতি আরও বেশি হতে পারে এর থেকেও। অনেক স্কুল ছাত্র তো এই ব্রিজের উপর দিয়ে যায় না। হ্যাঁ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পাটকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের ব্যবস্থাপনায় চড়ক পুজো অনুষ্ঠিত হলো।
স্থানীয় ক্লাব কর্তৃপক্ষের সুসংগঠিত ব্যবস্থাপনায় এই উৎসবটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। চড়ক পূজার মূল আকর্ষণ ছিল গাজন সন্ন্যাসীদের প্রদর্শনী। এক সন্ন্যাসী গাজন গাছে উঠে টানা 25 বার পাক দিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করেন। এই অভিনব দৃশ্য উপভোগ করতে মাঠে উপচে পড়া ভিড় জমে যায়। সারাদিন ধরে চলা এই চড়ক পুজো ও অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি মণ্ডলঘাট মালিপাড়া নৈতিকচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও চড়ক অনুষ্ঠিত হয়। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। পৌরসভার সাথে 9 বার আলোচনার পরেও কোনো সমস্যার সমাধান না হওয়ায় জলপাইগুড়ির সাফাই কর্মীরা জেলা শাসকের শরণাপন্ন হলেন। পেশাগত দাবিগুলো পূরণ না হলে পরবর্তীতে হরতালের পথে যাবেন বলে জানান জলপাইগুড়ি পৌরসভার সাফাই কর্মীরা। যোগ্য শিক্ষকদের সার্টিফাইড ওএমআর কপি সুপ্রিম কোর্টে সঠিক সময়ে প্রডিউস করার দাবি ও মিরর ইমেজ অবিলম্বে প্রকাশের দাবি নিয়ে অবস্থানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সম্মান ফিরে পাওয়ার দাবিতে জলপাইগুড়ি কদমতলায় অবস্থানে সামিল হলেন তারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।